হ্যালো, হ্যালো, হ্যালো। গুড ইভিনিং স্টুডেন্টস। আবারও চলে এসেছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়, যেখানে আমাদের চলছে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026। আগের দিন আমরা কমপ্লিট করেছি টোটাল ইউনিট 2টা এতদিন ধরে শেষ হয়েছে, যার লাস্ট চ্যাপ্টার আমরা আগের দিন পড়েছি। আজকে আমি ইউনিট 1 স্টার্ট করতে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে ইউনিট 3 নেব কি ইউনিট 1 নেব তোমাদের বলতে। তো যেটা ভেবে দেখলাম ইউনিট 1-এ এমন কিছু টার্ম আছে যেগুলো না পড়লে ইউনিট 3-তে গিয়ে অনেক প্রবলেম আসতে পারে, মনে হতে পারে। যার জন্য ভাবলাম আগে ইউনিট 1টা কমপ্লিট করে নিই, দেন আমরা ইউনিট 3 করব আর কি। তো ইউনিট 1টা কি আছে? জীবজগতের সমন্বয় ও নিয়ন্ত্রণ। তো তার ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান আজকে স্টার্ট হচ্ছে। তো দেখো, সংবেদনশীলতা আর সাড়া প্রদান, অ্যাকচুয়ালি সাড়া প্রদান হওয়ার ক্ষমতাকে মানে কোনো সংবেদনশীলতাটা কি? আমাদের মানে মনে করো আমরা উদ্ভিদ পড়ছি, তাহলে উদ্ভিদের দেহে কোনো উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা সংবেদনশীলতা বলি। সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়? সংবেদনশীলতা। এখন এই উদ্দীপকটা কি? উদ্দীপক, মনে করো যে আমি একটা কোম্পানিতে জব করি, তো সেখানে আমার বস যদি সেই কোম্পানিতে না আসে, তাহলে আমি কি ওই কোম্পানির কাজ ঠিকঠাক ভাবে করব? বা কোনো কাজ যদি আমাকে একটা ডেডলাইন না দিয়ে দেয় যে এর মধ্যে কমপ্লিট করবে, তাহলে কি আমি শেষ করব ঠিকঠাক ভাবে? নিশ্চয়ই না। ঠিক তেমন ভাবে বস যদি আমাকে এসে বলে যে আজকেই তোমাকে এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তখন কি হবে? আমার খাওয়া ঘুম উড়ে যাবে। আমি আজকের ভেতরেই ওইটা কমপ্লিট করব, এটাই আমার ডেডলাইন। তাহলে আমার খাওয়া ঘুম বাদ দিয়ে আমি ওই কাজ কমপ্লিট করার জন্য লেগে যাব। এই যে আমার কাজের যে সক্রিয়তাটা বেড়ে গেল, এটা এখানে উদ্দীপকের মতো কাজ করেছে কে? নিশ্চয়ই কার কথা শুনে? আমার ওই বসের কথা শুনে। তো এখানে বস হচ্ছে ওই উদ্দীপকের কাজ করেছে। ঠিক তেমন ভাবে একটা উদ্ভিদ যখন মানে উপরের দিকে, মাটির উপরের দিকে যেমন বেড়ে ওঠে, মাটির নিচের দিকেও বেড়ে ওঠে। এই যে বেড়ে ওঠে, এই বেড়ে ওঠার জন্য আমাদের কি করতে হয়? ওই উদ্ভিদের গোড়ায় জল দিতে হয়। আবার দেখতে হয় যে সূর্যের আলো সেখানে ঠিকঠাক ভাবে লাগছে কিনা, তার যতটা আলোর প্রয়োজন ততটা আলো সে পাচ্ছে কিনা, মানে পর্যাপ্ত আলো সে পাচ্ছে কিনা। হুম। তাহলে এই যে জল, আলো, তাপ, বাতাস, এই সবগুলোর দরকার হয় একটা গাছের বা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য। এই ক্ষেত্রে এই যে জল, আলো, তাপ, বায়ু, এগুলো হচ্ছে কি? ওই উদ্ভিদের উদ্দীপক, তার বৃদ্ধিতে সহায়তা করছে। তাহলে এই যে উদ্দীপকের প্রভাবে কোনো বহিস্থ বা অন্তস্থ হতে পারে, সেটা মানে সেটা উদ্ভিদ দেহের বা জীবদেহের মধ্যে হতে পারে, আবার বাইরেও হতে পারে। তাহলে বহিস্থ বা অন্তস্থ কোনো উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি? সেটাই হচ্ছে সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতা কি হচ্ছে? সাড়া প্রদানের ক্ষমতা। ব্যাস। সংবেদনশীলতা মানে সাড়া প্রদান না, কিন্তু সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা কি বলছি? সংবেদনশীলতা। তাহলে আমরা লিখতে পারি কি? সংবেদনশীলতা কি? সংবেদনশীলতা। দেখো, উদ্দীপকের উদ্দীপকের দ্বারা সেটা হতে পারে অন্তস্থ উদ্দীপক, বা সেটা হতে পারে বহিস্থ উদ্দীপক। অন্তস্থ বা বহিস্থ উদ্দীপকের দ্বারা
জীবের, এখানে আমরা উদ্ভিদ পড়ছি তাহলে উদ্ভিদেরও লিখতে পারি। জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে ক্ষমতাকে কি বলা হয়? সংবেদনশীলতা। সংবেদনশীলতা বলে। বোঝা গেছে? তাহলে এবার এবার হচ্ছে কি উদ্দীপক কি? তাহলে উদ্দীপক আমি বললাম যে কোনো বাহ্যিক হতে পারে বা অভ্যন্তরীণ শক্তি হতে পারে, যার মাধ্যমে কি জীবদেহের নির্দিষ্ট সাড়া প্রদানে সহায়তা হয়। তাহলে উদ্দীপকটা কি? যে বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তি জীবদেহের নির্দিষ্ট স্থানে গৃহীত হয়, নির্দিষ্ট স্থানে গৃহীত হয়ে জীবের সাড়া প্রদানে সাহায্য করে, তাকে কি বলা হয়? উদ্দীপক বলা হয়। উদ্দীপক বলা হয়। বোঝা গেছে? দেখো, এই যে উদ্দীপকের প্রভাবে জীবের যে সাড়া প্রদান হচ্ছে, এর ফলে জীবদের কি হচ্ছে? চলন বা গমন হয়। আমরা হয়তো শুনেছি যে চলন আর গমন, তা চলন আর গমন উদ্ভিদের দেহে প্রধানত চলন হয়, কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ যাদের নাম যেমন ক্লামাইডোমোনাস আছে, ভলভক্স আছে, এই যে দুটো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এদের দেহে গমন পরিলক্ষিত হয়, গমনও হয়। তো আমরা এখন পড়বো কি চলন কি গমন কি, আর চলন বা গমন কেন হয়। এই যে উদ্দীপকের প্রভাবে জীব যে সাড়া প্রদান করছে, এর ফলেই কি উদ্ভিদদের চলন বা গমন পরিলক্ষিত হয় উদ্ভিদদের দেহে। তাহলে চলন বা গমন হতে গেলে উদ্দীপক দরকার, জীবের সাড়া প্রদান করা দরকার, সাড়া প্রদানের ক্ষমতা থাকতে হবে, তবেই তার চলন হবে, তবেই তার গমন হবে। তো এবার আমরা পড়বো কি চলন আর গমন। কি পড়বো? চলন আর গমন। চলন ও গমন। প্রথমেই কি চলন কি? চলন আরেকটা কি? গমন। দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানটাতে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থেকে আমি যদি আমার এই যে হাত সামনের দিকে বাড়িয়ে দিই বা এই ডান দিকে হাতটা ডান দিকে দিয়ে দিই,
তাহলে কি হবে, এই যে আমি মুখ দিয়ে কথা বলছি, হুম, আমার মুখমণ্ডল নড়ছে, আমার হাত নড়ছে, আমার বডি নড়ছে, এটা হচ্ছে কি চলন, যেখানে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। আর যদি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখান থেকে এরকম চলা শুরু করি, তাহলে কি হচ্ছে, আমার স্থান পরিবর্তন হচ্ছে। এই স্থান পরিবর্তনটাকে বলা হয় গমন। তো যে যদি যদি স্থান পরিবর্তন হয় তখন তাকে আমরা গমন বলবো, যদি স্থান পরিবর্তন না হয় তখন তাকে আমরা চলন বলবো। শুধুমাত্র স্থান পরিবর্তন না করে শুধুমাত্র কি দেহের অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন সেটাই অ্যাকচুয়ালি চলন। আর চলনের সাথে সাথে যদি জীবদেহের স্থান পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলবো, গমন বলবো। চলন আর গমন এক না। দেখো, নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থান পরিবর্তন না করে, না করে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলা হয়। চলন বলা হয়। আর গমন কি, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের বা জীবদেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে, সামগ্রিক স্থান পরিবর্তনকে গমন বলা হয়। গমন বলা হয়। তাহলে দেখো, যখন আমি চলন করছি, যখন আমার চলন হচ্ছে, তখন কিন্তু আমার গমন হচ্ছে না। তার মানে চলন ঘটানোর জন্য গমন অত্যাবশ্যকীয় নয়। কিন্তু যখন গমন হবে, তো গমন করার সময় অবশ্যই আমার চলন হচ্ছে, কারণ দেখো গমন করছি আমি কি দিয়ে, আমার পা দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে আমার পায়ের তো চলন হচ্ছে। আর এই চলনের দ্বারা পায়ের চলন হচ্ছে বলে আমার কি হচ্ছে, সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে। কিন্তু যখন আমি চলন করছি, আমি আমার হাত নাড়াচ্ছি, আমার হাত সামনের দিকে এগিয়ে দিচ্ছি, মুখ দিয়ে কথা বলছি, এক্ষেত্রে আমার তার জন্য কি স্থান পরিবর্তন করা লাগছে না। কিন্তু আমার স্থান পরিবর্তন করতে গেলেই চলন আমার তার সাথে সাথে অটোমেটিক্যালি হবে, চলন ঘটবেই। তো দেখো, এখান থেকে আমরা চলন আর গমনের মধ্যে কিছু পার্থক্য দেখতে পারি, পার্থক্য করতে পারি। দেখি আমরা, মুছে দিলাম এটা, চলন আর গমনের পার্থক্য দেখব। এক্সামে প্রত্যেক বছর 2 নম্বরে হোক 3 নম্বরে হোক
বা 1 নম্বরে হোক, চলন আর গমনের পার্থক্য থাকে। এক কথায় লেখো চলন আর গমনের মধ্যে একটা পার্থক্য দেখাও, বা 2 নম্বরে আসতে পারে চলন ও গমনের মধ্যে 3টে পার্থক্য দেখাও। হুম, চলন ও গমনের মধ্যে পার্থক্য। এক সাইডে আমি লিখবো কি চলন, আরেক সাইডে আমি কি লিখবো গমন। নাম্বার 1, চলনের জীবের স্থান পরিবর্তন হয় না। স্থান পরিবর্তন হয় না, কিন্তু গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। স্থান পরিবর্তন হয়। 2 নম্বর কি, চলন হলেই যে গমন হবে এমন এমন নয়। মানে কি, গমন ছাড়াই কি হয়, চলন হয়। 2 নম্বরে আমরা কি দেখব, যে গমন হতে গেলে গমন হতে গেলে অবশ্যই চলনও হতে হবে। অবশ্যই চলন ঘটবে। গমন হতে গেলে অবশ্যই চলন ঘটবে। নাম্বার 3, চলনের জন্য চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। চলন তো যে কোনো অঙ্গে হতে পারে, চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের প্রয়োজন হয় না, বাট গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয়। গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয়। বোঝা গেছে?
গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের প্রয়োজন হয়। চলন প্রধানত উদ্ভিদ দেহে ঘটে। উদ্ভিদ দেহে ঘটে। উদ্ভিদ দেহে প্রধানত চলন হয়। ব্যতিক্রম যদি আমরা দেখতে যাই, ব্যতিক্রম, তাহলে ক্লামাইডোমোনাস আর ভলভক্স, এই যে দুটো উদ্ভিদ আছে, এদের দেহে, এরা উদ্ভিদ, তারপরেও এদের দেহে গমন পরিলক্ষিত হয়। আর গমন প্রধানত প্রাণীদের দেহে ঘটে। প্রাণীদের দেহে ঘটে। এরও ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে স্পঞ্জ, আরেকটা আছে সাগর কুসুম। সাগর কুসুম এরা হচ্ছে প্রাণী, তারপরেও এদের কি হয়, দেহে শুধুমাত্র চলন ঘটে, গমন পরিলক্ষিত হয় না। আর এই যে নিম্ন শ্রেণীর যে শৈবাল দুটো দেখছো, ক্লামাইডোমোনাস আর ভলভক্স, এরা কিন্তু শৈবাল। শৈবাল, এদের দেহে কি হয়, গমন পরিলক্ষিত হয়, কিন্তু চলন প্রধানত উদ্ভিদদের দেহে ঘটে আর গমন প্রধানত প্রাণীদের দেহে ঘটে। ব্যাস এটুকু ক্লিয়ার। তাহলে গমন আর চলন আর গমনের মধ্যে পার্থক্য আসলে আমরা পারবো, চারটে পার্থক্য আমি লিখে দিয়েছি। হুম, ব্যাস। মুছে দিলাম। তাহলে আমরা যে এই চ্যাপ্টারের নামটা লিখলাম, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, এখানে আমরা আমাদের পড়তে গেলে কি দরকার ছিল জানার, চলন আর গমন। আমরা চলন গমন জেনেছি, চলন গমনের পার্থক্যও দেখলাম। এবার এখানে লেখা আছে চলন প্রধানত কাদের দেহে ঘটে, উদ্ভিদদের দেহে। তাহলে আমরা এবার কি নিয়ে পড়বো, চলন নিয়ে পড়বো, চলনের প্রকারভেদ নিয়ে পড়বো। গমন নিয়ে তো আমরা পড়বো না, কারণ আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে কি, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। উদ্ভিদের সংবেদনশীলতার জন্য উদ্ভিদের চলন ঘটে, তো আমরা পড়বো চলন। এই যে চলন, এর আবার বেশ কিছু প্রকারভেদ আছে। তবে এই যে সাড়া প্রদান, মনে রাখবে একটা জিনিস, এই যে সাড়া প্রদান, উদ্ভিদ যে সাড়া প্রদানে মানে সাড়া প্রদান করে আর কি, সেটা প্রথম পর্যবেক্ষণ করেছিল আমাদের বাংলারই বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি প্রথম উদ্ভিদদের দেহে এই সংবেদনশীলতা লক্ষ্য করেন, এই জগদীশ চন্দ্র বোস। চলনের প্রকারভেদ, আমরা কি পড়বো এখন, চলনের চলনের প্রকারভেদ।
প্রধানত চলন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কি স্বতঃস্ফূর্ত চলন, স্বতঃস্ফূর্ত চলন। আরেকটা হচ্ছে কি আবিষ্ট চলন, আবিষ্ট চলন। একটা স্বতঃস্ফূর্ত চলন আর একটা কি আবিষ্ট চলন। এবার দেখো, ওই যে বললাম উদ্দীপক যখন আমরা বলেছি, উদ্দীপকে আমরা দেখেছি যে বাহ্যিক উদ্দীপকও হতে পারে, আবার আভ্যন্তরীণ মানে অভ্যন্তরীণ উদ্দীপকও হতে পারে। মানে সেটা দেহের বাইরেও থেকেও উদ্দীপক কাজ করতে পারে, যেমন কি আলো, জল, বায়ু, বাতাস, বিভিন্ন কিছু। আবার দেহের অভ্যন্তরেও উদ্দীপক কাজ করতে পারে, যেমন তার নাম হচ্ছে হরমোন। দেহের অভ্যন্তরে যেটা কাজ করে তার নাম কি, অভ্যন্তরীণ উদ্দীপকের নাম কি হরমোন। এই হরমোন আমাদের দেহের ভেতরে সবকিছু নিয়ন্ত্রণ করে কি হরমোন। যেমন উদ্ভিদদের দেহেও অক্সিন হরমোন, জিব্রেলিন হরমোন, সাইটোকাইনিন হরমোন আছে, আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো। তো এই যে স্বতঃস্ফূর্ত চলন হয় কখন, যখন উদ্ভিদের অভ্যন্তরীণ উদ্দীপক কাজ করে। অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যখন চলন ঘটে তখন তাকে আমরা কি বলবো, স্বতঃস্ফূর্ত চলন। আর আবিষ্ট চলন কখন হয়, যখন বাহ্যিক কোনো উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক কাজ করে তখন কি হয়, আবিষ্ট চলন হয়। এবার এই আবিষ্ট চলনকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছি, তিনটে ভাগে আবিষ্ট চলনকে ভাগ করা হয়েছে। আবিষ্ট চলন কি কি, এই যে আবিষ্ট চলন এর আবার প্রকারভেদ করা হয়েছে। কত প্রকার, তিন প্রকার। আবিষ্ট চলন আবার তিন প্রকার। আবিষ্ট চলন আবার তিন প্রকার। একটা কি, ট্রপিক চলন, ট্যাকটিক চলন আর কি ন্যাস্টিক চলন। একটা কি ট্রপিক চলন, ট্যাকটিক চলন আর আবিষ্ট চলন। তো আমরা প্রথমে কি লিখবো, ট্যাকটিক, ট্যাকটিক চলন। এটাকে তোমরা আবিষ্ট চলনও বলতে পারো, কারণ আবিষ্ট চলনে কি বলা হয়েছে, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটে তাকে আমরা কি বলছি, আবিষ্ট চলন। এই ট্যাকটিক চলনেও কি হয়, সামগ্রিক উদ্ভিদের সামগ্রিক চলন ঘটে। মানে আলো, সেখানে আলো, আহ, আলো মানে তীব্রতা সবকিছুর ওপরে নির্ভর করে। দুই নম্বর হচ্ছে ট্রপিক চলন, ট্রপিক চলন বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দিক নির্ণীত চলন, দিক নির্ণীত চলন। আর তিন নাম্বার হচ্ছে কি, ন্যাস্টিক
ন্যাস্টিক বা কে আমরা বলি ব্যাপ্তি, ব্যাপ্তি চলন, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। তাহলে এবার আমরা দেখব যে ট্যাকটিক চলন কাকে বলে, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন কাকে বলে, আর ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন কাকে বলে। তাহলে আমরা দেখলাম যে চলন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন আর একটা হচ্ছে আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলনে কি হয়, যখন অভ্যন্তরীণ উদ্দীপক ক্রিয়া করে মানে হরমোন ক্রিয়া করে তখন উদ্ভিদের কি চলন ঘটে, স্বতঃস্ফূর্ত চলন। আর যখন বাহ্যিক উদ্দীপক যখন ক্রিয়া করে উদ্ভিদে তখন কি ঘটে, কি চলন হয়, আবিষ্ট চলন। এই আবিষ্ট চলনকে আবার পরবর্তীতে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্যাকটিক চলন, আরেকটা হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, আরেকটা হচ্ছে কি ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। তো আমরা এখন কি পড়বো, ফার্স্টে ট্যাকটিক চলন। মুছে দিলাম। কি পড়বো, ট্যাকটিক চলন। চলনের ভেতরে আমরা কি পড়বো, ট্যাকটিক চলন। দেখো কি লিখবো, আলো, তাপ, বিভিন্ন রাসায়নিক উপাদান, বিভিন্ন রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটে তাকে আমরা তাকে ট্যাকটিক চলন বলা হয়, ট্যাকটিক চলন চলন বলা হয়। এই ট্যাকটিক চলন আবার দুই প্রকার, এই ট্যাকটিক চলন একে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, ফটোট্যাকটিক, নাম শুনেই বুঝতে পারছো ফটো মানেই আলো, ফটোট্যাকটিক, ফটোট্যাকটিক চলন। আরেকটা কি, কেমোট্যাকটিক চলন, কেমোট্যাকটিক, কেমোট্যাকটিক চলন। তাহলে ট্যাকটিক চলনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাবে, একটা হচ্ছে ফটোট্যাকটিক আর একটা হচ্ছে কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক চলন এটা কিসের প্রভাবে কাজ করবে, আলো এখানে উদ্দীপক হিসেবে কাজ করবে, আলো উদ্দীপক, আলো এখানে উদ্দীপক হিসেবে কাজ করবে। আর কেমোট্যাকটিকে কি,
রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান এখানে উদ্দীপক হিসেবে কাজ করবে। দেখো আমরা হেডিং করব কি, ফটোট্যাকটিক চলন। ট্যাকটিক চলনটা হেডিং থাক। ও হ্যাঁ, আগের দিনের যে তোমাদের ইউনিট 2 কমপ্লিট হলো, তো তার যে কোশ্চেন আমি দেবো বলেছিলাম সেটা কালকে আপলোড হয়ে যাবে। কোশ্চেন রেডি করা হয়ে গেছে, কালকে আপলোড হবে, তোমরা একবার চেক করে নিও। ফেসবুক হচ্ছে স্টাডি অ্যান্ড জয়, ইউটিউব স্টাডি অ্যান্ড জয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সব জায়গায় দেওয়া আছে কমেন্ট সেকশনে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল। ট্যাকটিক চলনের মধ্যে আমরা কি পড়ছিলাম? ফটোট্যাকটিক চলন। এর যে প্রকারভেদের ভেতরে যে নাম্বার 1 আছে সেটা কি? ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন। এখানে আমরা কি, খুব সহজ, আলোক উদ্দীপকের প্রভাবে, আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে সামগ্রিক চলন ঘটে তাকে ফটোট্যাকটিক চলন বলে। ফটোট্যাকটিক চলন বলে। তাই তো? এখানে একটা উদাহরণ আছে, এই ধরনের চলন কাদের দেহে দেখা যায়? যেমন কি নিম্ন শ্রেণীর শৈবাল, শৈবালদের দেহে। শৈবাল কি? ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস ও ভলভক্স। এরা কি করে, যখন সূর্যের আলো যেদিকে যায়, আলো যেদিকে যায় সেই দিকে আলোর তীব্রতা বাড়ার সাথে সাথে ওই তীব্রতা যেদিকে থাকে সেই দিকে ওরা ওদের চলন ঘটায়। আবার যখন বেশি তাপমাত্রা, আলোর তীব্রতা যখন অতিরিক্ত বেড়ে যায় তখন আবার ওরা উল্টো পথে চলে আসে, মানে যেদিকে আলোর তীব্রতা বেশি তার উল্টো দিকে আবার চলে আসে। এই জন্য তো বলেছিলাম যে উদ্ভিদদের দেহে চলন পরিলক্ষিত হয়, কিন্তু কতিপয় নিম্ন শ্রেণীর কিছু শৈবাল আছে যেমন ক্লামাইডোমোনাস ও ভলভক্স, এদের দেহে চলনের সাথে সাথে গমনও পরিলক্ষিত হয়, কারণ এরা অতিরিক্ত তীব্র আলো আবার সহ্য করতে পারে না, তীব্র তাপ সহ্য করতে পারে না। যখন আলোর তীব্রতা যখন বেড়ে যায় তখন তারা আলোর তীব্রতার উল্টো অভিমুখে গমন করে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে কেমোট্যাকটিক, কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন এটা তোমাদের বইতে খুব ভালোভাবে দেওয়া নেই, ছোট্ট একটা বক্স করে দেওয়া আছে যেখানে লেখা আছে মশের শুক্রাণু, মশের শুক্রাণু
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মশের শুক্রাণু কিসের প্রভাবে? সুক্রোজের প্রভাবে। সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ম্যালিক অ্যাসিডের প্রভাবে কোথায় অগ্রসর হয়? ডিম্বাণুর দিকে। ডিম্বাণুর দিকে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। একে কেমোট্যাকটিক চলন বলে। কেমোট্যাকটিক চলন বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন, এখানে শর্ট কোশ্চেন আসে যে মশের শুক্রাণু কিসের প্রভাবে, কোন উদ্দীপকের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়? সুক্রোজের প্রভাবে। আবার ফার্নের শুক্রাণু কিসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়? ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ফার্নের শুক্রাণু কোন উদ্দীপকের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়? ম্যালিক অ্যাসিডের প্রভাবে। মশের শুক্রাণু কোন উদ্দীপকের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়? সুক্রোজের প্রভাবে। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, প্রত্যেক বছর থাকে, এবছরও পাবে। আচ্ছা, তাহলে আমাদের ট্যাকটিক চলন কিন্তু শেষ। এরপরে যে সেকেন্ড চলন আসবে সেটা কি? ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। তার আগে বলে দিই, এই যে ট্যাকটিক চলন পড়লাম, এখানে বলেছে সামগ্রিক যে অঙ্গ সঞ্চালন ঘটে উদ্দীপকের, সেটা আলোর প্রভাবে বা তাপের প্রভাবে বা কোনো রাসায়নিক উপাদানের প্রভাবে যে সামগ্রিক অঙ্গ সঞ্চালন হয় তাকে আমরা কি বলছি? ট্যাকটিক চলন। এরপরে যে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলনটা আমরা পড়ব, সেই ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন হচ্ছে শুধুমাত্র আলোর গতিপথ অনুসারে, আলোর গতিপথ অনুসারে চলন ঘটে। তারপরে যে ন্যাস্টিক চলন আছে বা ব্যাপ্তি চলন, সেটা হচ্ছে কি আলোর তীব্রতা অনুসারে, একটা আলোর গতিপথ অনুসারে আর একটা আলোর তীব্রতা অনুসারে চলন ঘটে। আর ট্যাকটিক চলনে দুটো একসাথেই ঘটে। যখন আমরা এগুলো হয়ে গেলে যখন পার্থক্য পড়বো তখন এগুলো কাজে লাগবে। তো এরপরে সেকেন্ড নাম্বার চলন কি? চলনের প্রকারভেদে সেকেন্ড নাম্বারটা কি? ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। দেখো কাকে বলে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন? উদ্ভিদের চলন যদি আলোর গতিপথ আলোর গতিপথ বলা ভুল হবে, উদ্দীপকের গতিপথ। ট্রপিক চলনে হচ্ছে উদ্ভিদের চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, আর ট্যাকটিক চলনে উদ্দীপকের গতিপথ অনুসারেও হচ্ছে, আবার উদ্দীপকের তীব্রতা অনুসারেও হচ্ছে।
বাট ন্যাস্টিক চলন যেটা আছে সেটা শুধুমাত্র উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। তাহলে আমরা ট্রপিক চলন বা দিক নির্ণীত চলনের সংজ্ঞা কি লিখবো? উদ্ভিদের চলন যদি উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, গতিপথ অনুসারে হয়, তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলা হয়। এই ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন আবার কি? এদেরকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তো ট্রপিক চলনকে ট্রপিক বা দিক নির্ণীত চলনকে আবার চার ভাগে আমরা ভাগ করতে পারি। চার ভাগে ভাগ করা হয়। দেখো, এক কি? নাম্বার ওয়ান, ফটোট্রপিক চলন। ফটোট্রপিক চলন। নাম্বার টু, হাইড্রোট্রপিক চলন। নাম্বার থ্রি, অভিকর্ষীয় চলন। নাম্বার ফোর, কেমো। এই অভিকর্ষীয় চলনকে আমরা আবার লিখতে পারি কি? জিওট্রপিক চলন। বুঝা গেছে? আরেকটা কি? কেমোট্রপিক চলন। তো ফটোট্রপিক নাম শুনেই বুঝতে পারছো ফটোট্রপিকে কি হচ্ছে? যে চলনে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, আরেকটা আছে কি জিওট্রপিক, আরেকটা কেমোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক কি? উদ্ভিদের চলন যখন মানে আলোর উৎসের দিকে হয়, উদ্ভিদের চলন যখন আলোর উৎসের দিকে হয় তখন তাকে আমরা কি বলবো? ফটোট্রপিক। তাহলে উদ্ভিদের চলন যখন কি লিখতে পারি? আলোর উৎসের দিকে হচ্ছে, আলোর উৎসের দিকে হয়, তখন তাকে কি বলবো? ফটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক কি? হাইড্রো শব্দের অর্থ হচ্ছে জল। তাহলে লিখতে পারি চলন যখন জলের উৎস অনুসারে হয়, জলের উৎস অনুসারে হয়। আরেকটা কি? অভিকর্ষীয় চলন বা জিওট্রপিক চলন। জিও মানে কি? অভিকর্ষ মানে কি? আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে যে আমরা কি সবসময় পৃথিবীর অভিকর্ষীয় কেন্দ্রের দিকে যে একটা বল লাগে, যে অভিকর্ষীয় বল, সেই দিকে যদি চলন ঘটে তাহলে আমরা কি বলবো? তাকে জিওট্রপিক চলন। চলন যখন অভিকর্ষীয় বল অনুসারে
বল অনুসারে হয়। নাম্বার 4 কি? কেমোট্রফি। চলন যখন রাসায়নিক উপাদানের গতিপথ অনুসারে অনুসারে হয়। ব্যাস। তাহলে চলন যখন আলোর উৎসের দিকে হচ্ছে তখন আমরা কি বলছি? তাকে ফটোট্রপিক চলন। চলন যখন জলের উৎস অনুসারে হচ্ছে তখন আমরা তাকে কি বলছি? হাইড্রোট্রপিক চলন। আর চলন যখন অভিকর্ষীয় বল অনুসারে হচ্ছে তখন তাকে আমরা কি বলছি? জিওট্রপিক চলন বা অভিকর্ষীয় চলন। চলন যখন রাসায়নিক উপাদানের গতিপথ অনুসারে হচ্ছে তখন আমরা তাকে কেমোট্রপিক চলন বলছি। কেমো শব্দের অর্থই হচ্ছে রাসায়নিক বা রসায়ন। এবার দেখুন, একটা টব, গাছের, ফুল গাছের বা যে কোনো গাছের একটা টবকে যদি তোমরা বাড়ির জানালার পাশে রেখে দাও, মনে করো জানালাটা এই দিকে, বোঝা গেছে? তাহলে এখান থেকে সূর্যের আলো আসছে, সূর্যের আলো আসছে, এখানে পড়ছে। এ কি করবে? এই গাছটি 1 সপ্তাহের মধ্যে এই দিকে ঘুরে না যেয়ে ও এই দিকেই টোটালি ঘুরে যাবে। তার মানে কি? ও এই দিকেই ঘুরে যাবে, সূর্যের আলোর দিকে। তাহলে এটা কি হচ্ছে? আলোর গতিপথ অনুসারে হচ্ছে, আলোর উৎসের দিকে হচ্ছে। তাই আমরা একে আমরা কি বলছি? ফটোট্রপিক চলন। এই ফটোট্রপিক চলন আবার একে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? আলোর অনুকূলবর্তী আর একটা আলোর প্রতিকূলবর্তী। এই যে গাছের উপরের অংশ মানে কাণ্ড শাখা যে আলোর উৎসের দিকে চলে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? আলোর অনুকূলবর্তী ট্রপিক চলন। আবার মূল, গাছের যে মূল, তাহলে আলো এইদিকে আর মূল নিচের দিকে গ্রো করছে, তাহলে মূলটা হচ্ছে এখানে কি? আলোর প্রতিকূলবর্তী। মূল কি? আলোর প্রতিকূল। আমরা ফটোট্রপিক চলনের উদাহরণ দেখছি। ফটোট্রপিক চলনে মূল আলোর প্রতিকূল আর কাণ্ড ও শাখা আলোর অনুকূল, মানে আলোর উৎসের দিকে হয়, আলোর অনুকূল। বোঝা গেছে? এবার দেখো, হাইড্রোট্রপিক চলন মানে জলের উৎস অনুসারে। তো আমি একটা চালনি নিলাম, ফাঁকা 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 যেখানে গ্যাপ থাকে, সেই চালনিতে কাঠের গুঁড়ো ভিজিয়ে রাখলাম। তো এই কাঠের গুঁড়োর উপরে কিছু আমি মনে করো ছোলার বীজ ছড়িয়ে দিলাম, মানে ছোলা ছড়িয়ে দিলাম। কিছুদিন পরে যে ছোলাগুলো থাকবে সেই ছোলাগুলো অঙ্কুরিত হতে শুরু করবে এবং তার মূল নিচের দিকে আসবে। কিসের জন্য? অভিকর্ষীয় বল বা মাধ্যাকর্ষণ শক্তির কারণে। আর উপরের কাণ্ড শাখা উপরের দিকে বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে একটা উদ্ভিদের যে মূলের যে চলন ঘটে সেটা কি? অভিকর্ষীয় চলনের ক্ষেত্রে আমরা কি বলবো? মূল হচ্ছে আলোর মূল হচ্ছে কি? অভিকর্ষীয় বলের অনুকূল, আর কাণ্ড শাখা হচ্ছে অভিকর্ষীয় বলের উপরের দিকে ওঠে, তাই হচ্ছে সেটা অভিকর্ষীয় বলের প্রতিকূল হবে। কিন্তু আমরা এখন কি দেখছি? হাইড্রোট্রপিক চলন।
এইটা বুঝলে দুটোই বুঝতে পারবো, হাইড্রোট্রফিক চলন কি আর অভিকর্ষীয় চলন কি। এবার এই যে সোলার বীজটা অঙ্কুরিত হয়েছে, মূল নিচের দিকে অভিকর্ষণ বলের কারণে নিচের দিকে যাচ্ছে, আর উপরে মুকুল তৈরি হয়েছে। এই মূলটা কিছু দূর যাওয়ার পরে দেখবে নিচের দিকে জল পাবে না, তো ও কি করবে, উপরে এই যে চালনিতে কাঠের ভিজে কাঠের গুঁড়ো রাখা আছে, ওই জলের উৎসের দিকে আবার বেঁকে যাবে এরকম ভাবে, বোঝা গেছে? বেঁকে আবার সেই জলের উৎসের দিকে ধাবিত হবে, উৎসের দিকে যাবে। তো এই যে জলের উৎসের দিকে মূলের যে চলন ঘটে সেটা কি বলবো আমরা, হাইড্রোট্রপিক চলন। তা হাইড্রোট্রপিক চলনে মূল কি? হাইড্রোট্রপিক চলনে মূল হচ্ছে জলের অনুকূল, আর কাণ্ড শাখা জলের প্রতিকূল। কাণ্ড শাখা জলের প্রতিকূল, বোঝা গেছে? মুছে দিলাম। এবার দেখো লাস্টে একটা থাকছে কি, কেমোট্রপিক চলন। কেমোট্রপিক চলন যেটা এর আগে চ্যাপ্টারে আমরা, এর আগের ইউনিটে যখন আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়েছিলাম সেখানে দেখেছি যে কি, এই যে পরাগরেণু যখন গর্ভমুণ্ডের উপরে এসে পড়ে, পরাগরেণু যখন গর্ভমুণ্ডের উপরে এসে পড়ে, তখন সেই পরাগরেণু থেকে একটা কি হয়, পরাগনালী সৃষ্টি হয়। সেই পরাগনালী কোথা দিয়ে আসে? এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে পরাগনালী আসে। এই পরাগনালীর মধ্যে দিয়ে পরাগরেণু কোথায় কোথায় আসতে থাকে? ডিম্বাশয়ের দিকে, ডিম্বাশয়ের ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে রাসায়নিক উপাদানের প্রভাবে কি হচ্ছে, পরাগরেণুর পরাগনালী দিয়ে কি ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া, এটা এক ধরনের কেমোট্রপিক চলন। ঠিক আছে, দেখো মুছে দিলাম, একবার দেখে নাও। এরপরে আমরা কি পড়বো, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। চলনের তৃতীয় প্রকারভেদ, যেটা কি 3 নম্বর কি, ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ট্রপিক চলন ছিল উদ্দীপকের গতিপথ অনুসারে। এখানে আমরা কি লিখব, উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে কি হচ্ছে, তীব্রতার উপরে নির্ভর করছে। উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে, অ্যালার্ম বাজছিল, সেটা অফ করে আসলাম। দেখো, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন, উদ্ভিদের চলন যখন কি উদ্দীপকের গতিপথ অনুসারে হবে না, কিভাবে হবে,
উদ্দীপকের তীব্রতা অনুসারে যখন চলন ঘটবে। তাহলে উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে, গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন সেই চলনকে কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলা হয়। ব্যাপ্তি চলন বলা হয়। এই ন্যাস্টিক বা ব্যাপ্তি চলনকে আবার কয়েকগুলো প্রকারে ভাগ করা হয়েছে। কি ওই সেম ন্যাস্টিক চলনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কি একটা হচ্ছে নাম্বার 1 ফটোন্যাস্টিক চলন। নাম্বার 2 থার্মোন্যাস্টিক। দেখো বইয়ে 4 ভাগে দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 5 ভাগ লিখবো, আরেকটা দেখবো। 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফটোন্যাস্টিক, একটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। এই 3 নম্বরে যেটা লিখছি সেটা বইয়ে ওই বড় পয়েন্ট করে লেখা নেই, কিন্তু ছোট করে একটা লাইন লেখা আছে এক লাইনে, সেটা কি নিকটিন্যাস্টিক তো হ্যাঁ, নিকটিন্যাস্টিক চলন। আরেকটা কি সিসমোন্যাস্টিক চলন। নাম্বার 5 কেমোন্যাস্টিক চলন। তো দেখো ফটোন্যাস্টিক চলন কি, যে চলন উদ্ভিদের যে চলন কি হচ্ছে, চলন যদি আলোর তীব্রতা অনুসারে হয়, আলোর তীব্রতা অনুসারে হয়, তখন তাকে আমরা কি বলবো, ফটোন্যাস্টিক। ফটো মানেই আলো, আলোর তীব্রতা অনুসারে যদি হয় তাহলে ফটোন্যাস্টিক চলন। উদাহরণ হচ্ছে কি, এর উদাহরণ মনে রাখবে, সূর্যমুখী ফুল দেখবে, সূর্য এভাবে এভাবে মানে এই দিক থেকে ওই দিকে যখন, মানে পূর্ব থেকে যখন পশ্চিম দিকে যাবে, তখন সূর্যমুখী ফুলও পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে। যেদিকে সূর্য থাকে সেদিকেই সূর্যমুখী ফুলের মুখটা থাকে। তো আলোর তীব্রতা যেদিকে বেশি থাকে সেদিকে সূর্যমুখী ফুলের চলন ঘটে, সেটা হচ্ছে কি ফটোন্যাস্টিক চলন।
আরেকটা কি থার্মোন্যাস্টিক। সরি সরি স্টুডেন্টস ফর দ্য ডিস্টারবেন্স, কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট এসছে। চলো আমরা আবার আমাদের লেকচার শুরু করি। যেখানে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এই যে ন্যাস্টিক চলনকে আবার আমরা 5 ভাগে ভাগ করেছি। ন্যাস্টিক চলনে কি বলা হয়েছে, উদ্ভিদের চলন যখন উদ্দীপকের গতিপথ না অনুসার করে যখন তীব্রতা অনুসারে হয়, উদ্ভিদ অঙ্গের চলন যখন কি উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন আমরা তাকে কি বলছি, ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এটাকে আবার 5 ভাগে আমরা ভাগ করতে পারি। তার প্রথম হচ্ছে কি ফটোন্যাস্টিক চলন। এই ফটোন্যাস্টিক চলনকে আমরা আবার আলোক ব্যাপ্তি চলনও বলতে পারি। সেকেন্ড হচ্ছে থার্মোন্যাস্টিক চলন, যাকে আমরা কি বলি, তাপ ব্যাপ্তি চলন। আরেকটা আছে নিকটিন্যাস্টিক চলন, তারপরে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন, আরেকটা কেমোন্যাস্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি চলন। আচ্ছা, ফটোন্যাস্টিক চলনে আমরা দেখলাম যে চলন যদি আলোর তীব্রতা অনুসারে হয়, তখন তাকে আমরা কি বলবো, ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন, যার উদাহরণ হচ্ছে সূর্যমুখী। সেকেন্ড নাম্বার কি থার্মোন্যাস্টিক। তো চলন যখন উদ্দীপকের তীব্রতা কি উষ্ণতার তীব্রতা অনুসারে হয়, চলন যদি উষ্ণতার তীব্রতা অনুসারে হয়, উষ্ণতার তীব্রতা অনুসারে হয়, তখন তাকে আমরা কি বলবো, থার্মোন্যাস্টিক চলন বা তাপ ব্যাপ্তি চলন। এর উদাহরণ কি টিউলিপ ফুল, টিউলিপ টিউলিপ। তো এই যে টিউলিপ, এ কি হয়, আলোর তীব্রতা মানে উষ্ণতার তীব্রতা, তাপের তীব্রতা যখন অত্যাধিক বেড়ে যায়, তখনই টিউলিপ ফুল কি ফোটে। আবার তাপ যখন কম থাকে, তখন কি হয়, টিউলিপ ফুল আবার বন্ধ হয়ে যায়। 3 নম্বরে যেটা বুকে পয়েন্ট করে দেওয়া নেই, সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। নিকটিন্যাস্টিক চলনে কি হচ্ছে, নিকটিন্যাস্টিক চলনে কি হচ্ছে, দুটোই হচ্ছে, আলোর তীব্রতা অনুসারেও হয়, আবার উষ্ণতার তীব্রতা অনুসারেও হয় একই সঙ্গে। তাহলে চলন যদি একই সঙ্গে আলো ও তাপের তীব্রতা অনুসারে হয়, তীব্রতা অনুসারে হয়, তখন তাকে আমরা কি বলবো, নিকটিন্যাস্টিক চলন। এর উদাহরণটা কি তেঁতুল, তেঁতুল তেঁতুল গাছের পাতা দেখবে দিনের বেলায় বেশি আলোয় ও তাপে কি হচ্ছে, ফলে রাতের বেলায় যখন আলো ও তাপ কম থাকে, তখন আবার বন্ধ হয়েছে। সিসমোন্যাস্টিক চলনে কি হচ্ছে, বাইরের থেকে স্পর্শ বা ঘর্ষণ বা আঘাতজনিত কোনো উদ্দীপকের কারণে যখন কি হয়, উদ্ভিদ অঙ্গের চলন হয়। তাহলে লিখি স্পর্শ, আঘাত বা ঘর্ষণ কারণে উদ্ভিদের যে ন্যাস্টিক চলন ঘটে, উদ্ভিদের যে ন্যাস্টিক চলন ঘটে, তাকে আমরা কি বলছি, সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলন। এর উদাহরণ কি লজ্জাবতী,
লজ্জাবতী। লজ্জাবতী গাছের পাতা কি হয়, লজ্জাবতী গাছের পাতা দেখবে আমরা যখন ওকে স্পর্শ করি তখন ওই পাতায় রসস্ফীতজনিত হ্রাস ঘটে, রসস্ফীতের হ্রাস ঘটে। যখন হ্রাস ঘটে তখন সেই অঞ্চলের পাতা যেখানে আমরা টাচ করব, স্পর্শ করব বা আঘাত দেব, সেই জায়গার পাতা ওই রসস্ফীতজনিত চাপের হ্রাসের কারণে বন্ধ হয়ে যায়। আবার কি হয়, 15-20 মিনিট পরে সেটা আবার খুলে যায়। আস্তে 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 দেখবে ধীরে ধীরে আবার পাতা খুলতে শুরু করে। কেমোন্যাস্টিক চলন কি? চলন যখন চলন যখন রাসায়নিক উপাদানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে হয়, উপস্থিতির কারণে ঘটে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলনের উদাহরণ হচ্ছে কলসপত্রী। কলসপত্রী উদ্ভিদ আছে, আরেকটা উদ্ভিদ আছে তার নাম হচ্ছে সূর্য শিশির। সূর্য শিশির যাকে আমরা পতঙ্গভুক বলতে পারি, মানে যাকে পতঙ্গভুক বলা হয় আর কি, সূর্য শিশির, বা একে আমরা কি বলি, পতঙ্গভুক। পতঙ্গভুক মানে পোকামাকড় খায়, তাই এদের পতঙ্গভুক বলা হয়। এদের এই যে কলসপত্রী উদ্ভিদের কলসের মতো এরকম থাকবে ফাঁকা, সূর্য শিশিরও এরকম ওদের পুরো যে বৃতি দলমণ্ডল থাকবে সেটা ওরা এরকম ওপেন করে রাখে, খুলে রাখে। তো তখন কি হয়, যখন ওইখানে ওরা কোনো প্রোটিনের উপস্থিতি অনুভব করে আর কি, প্রোটিন বলতে কি, কোনো পতঙ্গ, তো যখন কোনো প্রোটিনের উপস্থিতি যখন ওরা লক্ষ্য করে তখন কি হয়, এই কেমোন্যাস্টিক চলনের মাধ্যমে ওদের সেই পাবলিক গুলো সব বন্ধ হয়ে যায়। তাহলে এই ধরনের চলনকে আমরা কি বলছি, কেমোন্যাস্টিক চলন। এর মাধ্যমেই তারা কি করে, ওই পতঙ্গকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। মেরে ফেলে তারা কি হয়, ধীরে 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 সেটাকে তারা ভক্ষণ করে, মানে খায়, অ্যাবজর্ব করে তাদের শরীরে। তো উদাহরণ কি, কলসপত্রী আর সূর্য শিশির, যাকে আমরা কি বলি, পতঙ্গভুক বলি। দেখে নাও একবার। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, দেখব যে ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এই পার্থক্য 3 নম্বরে আসে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমরা কি পড়বো, মুছে দিলাম। এবার আমরা দেখব ট্যাকটিক চলন, যাকে আবিষ্ট চলনও বলা যেতে পারে, ট্রপিক চলন, যাকে দিক নির্ণীত চলনও বলা যেতে পারে, আরেকটা কি যেটা আমরা এইমাত্র শেষ করলাম, ন্যাস্টিক চলন, যাকে ব্যাপ্তি চলনও বলা যেতে পারে। তাহলে আমরা এদের মধ্যে পার্থক্য দেখব, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের বড় কোশ্চেন বলতে এটাই ইম্পর্টেন্ট। কি, ট্যাকটিক চলন, ট্রপিক চলন
ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। তো তিনটে পার্ট করে ফেলি। হেডিং করি। ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। প্রথম পয়েন্ট আমরা লিখব, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় এখানে। মানে আমরা একে কি বলতে পারি, এক প্রকার গমনও বলতে পারি। কেননা ট্যাকটিক চলনে যখন আমরা ফটোট্যাকটিক আর কেমোট্যাকটিক চলন দেখেছি, তো ফটোট্যাকটিক চলনে কি দেখেছি, যে ওখানে ক্লামাইডোমোনাস মানে শৈবালের দেহের ক্লামাইডোমোনাস আর ভলবক্স কি করে, আলো যেদিকে আলোর উৎস পায়, আলোর তীব্রতা যেদিকে থাকে সেই দিকে গমন করে, মানে সেই দিকে তাদের চলন হয়। আবার যখন তীব্রতা অতিরিক্ত বেড়ে যায় তখন কি হয়, ওই আলোর উৎসের বিপরীত দিকে তারা আবার চলতে শুরু করে। এই জন্য এই ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, যেটা ট্রপিক চলনেও সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ন্যাস্টিক চলনেও সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। তাহলে ট্রপিক চলনের নাম্বার 1 পয়েন্ট আমরা লিখব, উদ্ভিদের সামগ্রিক, এই ধরনের চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। ন্যাস্টিক চলনেও তাই সেম, উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। নাম্বার 2, ট্যাকটিক চলনে এই চলনে বা এই চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দুইয়ের কারণেই ঘটে। ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, উদ্দীপকের গতিপথ অনুসারে চলন হয়।
চলন ঘটে। ন্যাস্টিক চলনে কি হয়, উদ্দীপকের উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন ঘটে। বোঝা গেছে? নাম্বার 3, হরমোনের প্রভাব এদের উপরে কাদের উপরে কেমন ঘটে। তো এই যে ট্যাকটিক চলন, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু ট্রফিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার ন্যাস্টিক চলন আবার অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ন্যাস্টিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বোঝা গেছে? ওইটা ভীষণ ইম্পর্টেন্ট যে ট্রপিক চলন মানে অক্সিন হরমোন দ্বারা যে প্রভাবিত হয় বা নিয়ন্ত্রিত হয়, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 4, এটি এক প্রকারের সামগ্রিক চলন। বোঝা গেছে? যেহেতু উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তাহলে এটা একটি সামগ্রিক চলন এক প্রকারের। ট্রপিক চলন এটি এক প্রকারের বক্র চলন। ন্যাস্টিক চলন এটিও এক প্রকার বক্র চলন, এক প্রকারের বক্র চলন। এর উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ভলভক্স, ক্লামাইডোমোনাস, ট্রপিক চলনের উদাহরণ যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে কি লিখতে হবে, স্পেশাল ভাবে ওরকম কোনো উদাহরণ নেই। এদের কি আলো উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। উদ্দীপকের বা উদ্ভিদের যে আলোর উৎসের দিকে যখন আমরা আলোর উৎসের দিকে চলন, এটি এক প্রকারের কি ট্রপিক চলন, উদ্ভিদের আলোক উৎসের দিকে চলন। আর ন্যাস্টিক চলনের উদাহরণে কি দেখব, কি যখন আমরা লিখতে পারি, যখন লজ্জাবতী উদ্ভিদে যখন আমরা স্পর্শ করি, তখন তার পাতাগুলো নুয়ে যায়। লজ্জাবতীর পাতা নুয়ে যাওয়া। তো
তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা শর্ট কোশ্চেনে আসতে পারে সেটা হচ্ছে কি ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় বা নিয়ন্ত্রিত হয়। বাকি ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলন এই দুটো চলনে কি হচ্ছে অক্সিন হরমোন দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না এদের চলন। আর ট্রপিক চলনে কি হয় অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এটা একটা শর্ট কোশ্চেন, কোন চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়, এটা হচ্ছে ট্রপিক চলন। হুম, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে এই যে উদ্ভিদের সংবেদনশীলতা সাড়া প্রদান এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হচ্ছে। তো এর মানে লেকচার শেষ করার আগে যে আমরা চলনের প্রকারভেদ পড়লাম যে তিন প্রকার ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন, সেখানে এদের ভেতরেও আরো যে প্রকারভেদ এদেরকে আরো যেভাবে ভাগ করা হয়েছে সেইগুলো একটা শব্দ ছকের মাধ্যমে আমরা দেখব যাতে মনে রাখতে সুবিধা হয়। চ্যাপ্টার কিন্তু শেষ এখানে, মুছে দিলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে 2 নাম্বার বা 3 নম্বরের কোশ্চেনে আসতে পারে যে ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এই চ্যাপ্টারের ভেতরে এই একটা বড় কোশ্চেন আসার মতো প্রশ্ন আর কি। মুছে দিচ্ছি। দেখো আমরা প্রথমে আমরা পড়েছিলাম চলন প্রধানত দুই প্রকার। চলন প্রধানত দুই প্রকার, একটা কি অন্তঃস্থানীয় চলন, একটা কি আবিষ্ট চলন। আবিষ্ট চলন, এই অন্তঃস্থানীয় চলনকে আমরা আবার কি বলতে পারি স্বতঃস্ফূর্ত চলন। স্ফূর্ত চলন মানে কি এই চলন উদ্ভিদের দেহের ভেতরে যে হরমোন সেই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে অভ্যন্তরীয় উদ্দীপকের কারণে মানে প্রভাবিত হয়, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। আর আবিষ্ট চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে এই আবিষ্ট চলন ঘটে। তো আমরা এই যে স্বতঃস্ফূর্ত চলন এটার কোনো শ্রেণীবিভাগ আমরা পড়িনি, আমরা পড়েছি কি আবিষ্ট চলন। আবিষ্ট চলনকে আবার পরবর্তীতে প্রধান তিনটি ভাগে ভাগ করেছি আমরা, সেটা কি একটা হচ্ছে ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন। একটা হচ্ছে কি ট্রপিক চলন, যাকে দিক নির্ণীত চলনও বলা হয়, ট্রপিক চলন। আরেকটা কি নাম্বার 3 ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক ন্যাস্টিক চলন। এবার দেখো এই যে ট্যাকটিক চলন, এই ট্যাকটিক চলনকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, এর ভেতরে আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ফটোট্যাকটিক, ফটোট্যাকটিক চলন। আরেকটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। কেমোট্যাকটিক চলন। তারপরে এই ট্রপিক চলনকে আমরা আবার তিনটে ভাগে ভাগ, চারটি ভাগে ভাগ করেছি। বুকে আছে তিনটি, আর একটা ছোট্ট একটা লাইনে একটা বক্স করে আছে দেখবে
ওখানে লেখা আছে। তো আমরা একবারে 4টে ভাগ করব, ট্রপিক চলনের ভেতরে 4টে ভাগ করব। নাম্বার 1, ফটোট্রপিক, যাকে আলোকবর্তী চলনও বলা হয়, ফটোট্রপিক চলন। নাম্বার 2, হাইড্রোট্রপিক, হাইড্রোট্রপিক চলন, যাকে জলজবর্তী চলনও বলা হয়। আরেকটা কি, জিওট্রপিক, যাকে অভিকর্ষীয় চলনও বলা হয়, জিওট্রপিক, জিওট্রপিক চলন। নাম্বার 4 কি, কেমোট্রপিক, কেমোট্রপিক চলন, কেমোট্রপিক চলন। ওই যে পরাগরেণুর ডিম্বাণু পরাগ নালীর মাধ্যমে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া, ওই চলনকে আমরা কি বলছি, কেমোট্রপিক চলন। আর কেমোট্যাকটিক চলনে আমরা কি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিয়েছি আমি। কেমোট্রপিক চলন, ওই যে মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে আর ফার্নের শুক্রাণু কি ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। এবার আসছি ন্যাস্টিক চলনে। ন্যাস্টিক চলনকে আবার আমরা 5টি ভাগে ভাগ করেছি, বইয়ে আছে 4টে প্রধান ভাগ করা আছে, আর একটা ছোট্ট বক্সে করে একটা পয়েন্ট দেওয়া আছে। তো আমরা একবারে 5টি ভাগ করব। ফার্স্ট কি, ফটোন্যাস্টিক, ফটোন্যাস্টিক চলন। নাম্বার 2, থার্মোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন। নাম্বার 3, নিকটিন্যাস্টিক, নিকটিন্যাস্টিক চলন, নিকটিন্যাস্টিক চলন। এই যে নিকটিন্যাস্টিক চলন, এই ফটোন্যাস্টিক আলোর তীব্রতা অনুসারে হয়, আর থার্মোন্যাস্টিক কি উষ্ণতার তীব্রতা অনুসারে হয়, আর নিকটিন্যাস্টিক কি দুটোর, মানে আলোর তীব্রতা অনুসারেও হবে, আবার ওই উষ্ণতার তীব্রতা অনুসারে, মানে দুটো একসঙ্গে ঘটবে, তাদেরকে আমরা কি বলবো, দুটো একসঙ্গে ঘটার কারণে যে চলন ঘটবে সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। নাম্বার 4 হচ্ছে কি, সিসমোন্যাস্টিক চলন, যেটা লজ্জাপতি গাছে হয়, দেখা যায়, সিসমোন্যাস্টিক, একে আমরা স্পর্শব্যাপ্তি চলনও বলি, সিসমোন্যাস্টিক চলন, ন্যাস্টিক, সিসমোন্যাস্টিক চলন। নাম্বার 5 কি, কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন। ব্যাস, তাহলে আমাদের এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমরা চলন, উদ্ভিদ দেহের যে সংবেদনশীলতা, সাড়া প্রদান কিভাবে তারা চলনের মাধ্যমে তাদের সাড়া প্রদান ঘটে, আর সংবেদনশীলতা কিন্তু সাড়া প্রদান না, সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা কি বলছি, সংবেদনশীলতা। আর এই ক্ষমতা কিভাবে আসে, উদ্দীপকের প্রভাবে আসে, ঠিক আছে। তাহলে উদ্ভিদ দেহে উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদানের ক্ষমতাকে আমরা কি বলবো, সংবেদনশীলতা। চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করো, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করে সেখান থেকে সেখানে গিয়ে তোমাদের যে যে বিষয়ে ডাউট আছে সেটা তোমরা আস্ক করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। আমরা মানে আমি পার্সোনালি সলভ করে দেব বা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাকে সহ্য করার জন্য। যে লাস্ট অবধি দেখেছে সে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে যাচ্ছে,
তার জন্য তার একটা স্মাইল থাকছে মুখে সুন্দর। ঠিক আছে, টাটা, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে লেকচার 2 তে ইউনিট ফার্স্ট ইউনিটের সেকেন্ড যে চ্যাপ্টারটা থাকছে সেটা হচ্ছে আমাদের লেকচার 2 হবে, মানে সেকেন্ড দিন। এই ফার্স্ট ইউনিটের সেকেন্ড দিনের লেকচার 2 আমাদের এই ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। তো ততক্ষণ স্টে টিউন উইথ আস, স্টাডি অ্যান্ড জয়। ধন্যবাদ সবাইকে।